দেখুন, যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এর আগে আমি পিজিসিবি 2020, 19, 18 এবং 15 সালে কোশ্চেনগুলো টোটালি আমি সমাধান করে দিয়েছি। আমার প্লে লিস্টে গেলেই আপনারা ভিডিওগুলো পাবেন। তো আজকে আমি অ্যাকচুয়ালি 2014 সালের কোশ্চেনটি টোটাল সমাধান করার চেষ্টা করব। তো তার জন্য দেখেন আমাদের প্রথম কোশ্চেনটা দিছে ট্রানজিস্টর থেকে, বিজেটি থেকে। ফাইন্ড দি ভ্যালু অফ আর ই ইন দি ফলোইং সার্কিট। এদিকে 10 ভোল্ট, এটা 4 ভোল্ট, এই যে আর ই আননোন। আই এর মান দিছে 1.275 মিলি অ্যাম্পিয়ার, বিটার মান দিছে 60, আর এই রেজিস্ট্যান্সটা দিছে 2.4 কে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখেন আমাদের যেহেতু আই এর ভ্যালু দিছে, আই থেকে আমি আইবি আইসি দুইটাই পেয়ে যাব। অর্থাৎ আই ইকুয়াল টু আমাদের 1.275 মিলিয়াম। তো যেহেতু বিটার মান আছে আমাদের, তো আমি আইবির ভ্যালুটা আমি পাবো। দেখেন, সিম্পলি আই কে আমি যদি বিটা প্লাস 1 দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে, আই ইকুয়াল টু বিটা প্লাস 1 ইন্টু আইবি, সেখান থেকে শর্টে ইয়ে করলে আমরা পাই 1.275 আই এর ভ্যালু, আর বিটার মান 60 যোগ 1 61, ভাগ করে দিলে আমরা পাচ্ছি অনেক ছোট একটা মান, 0.0209। মিলিতেই রাখতেছি, কোনো কনভার্সন করতেছি না, এত মিলিয়াম। তাহলে আইসি কত পাচ্ছি আমরা? আইসি ইকুয়াল টু আবার আমরা জানি আই মাইনাস আইবি, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি থেকে। আই মাইনাস আইবি, সরি। তাহলে যদি বিয়োগ করে দেই, আমাদের 1.275 থেকে এটা মাইনাস হবে। তাহলে আমরা পাচ্ছি 1.254 এত মিলিয়ন। ঠিক আছে, আই আইবি আইসি পেয়ে গেলাম। এবার আমাদের আরই যেহেতু লাগবে, আমাদের এখানে একটা লুপ ফেলবো, যদি পসিবল হয় এই সাইডেও ফেলবো। এই সাইডে ফেললে আশা করি চলে আসার কথা, কারণ এখানে সব ভ্যালুই দেয়া আছে। দেখেন আমাদের লুপ কোন সাইড থেকে ধরবো, এটা হচ্ছে আমাদের। তার আগে আমরা বেস ইমিটার এগুলো সিলেক্ট করে নেই, বেস ইমিটার। আর বেস আর ইমিটারের মাঝখানে আমরা জানি ভোল্টেজ ড্রপ প্লাস মাইনাস 0.7 ভোল্ট। তো এখন লুপ চালাইতে হবে। লুপ যে কোনো একদিকে চালাইতে পারেন, এদিকেও চালাইতে পারেন বা এদিকেও চালাইতে পারেন। আমরা কারেন্টের দিকেই নেই, কারেন্ট প্রবাহিত হচ্ছে এইদিকে, আইটা প্রবাহিত হচ্ছে এইদিকে, যেহেতু আমরা এইদিকেই লুপটা নিচ্ছি। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করলে আই ইন্টু আর ই, দ্যাট মিনস আই এর ভ্যালু হচ্ছে আমাদের 1.275। 1.275 মিলিতে যেহেতু আছে, এটাকে আমরা এম্পে বানায় নিই, এম্পিয়ারে বানায় নিই। এত ইন্টু আর ই -4, তারপর এদিকে আর কিছু নাই, এখানে এসে প্লাস ভিবি, দ্যাট ইজ প্লাস 0.7, এত ইকুয়াল টু 0। এখন যদি আমরা সিম্পলি এটা হিসাব করি, ও আমাদের আসলে আইসি আইবি লাগে না, এখানে যেহেতু চাই নাই, লাগেই নাই আমাদের। ঠিক আছে, তারপর আমরা বের করে ফেলেছি, সমস্যা নেই। তো এখানে আমার আসতেছে, দেখেন 4 - 0.7 ভাগ 1.275, 2.5883 কে কিলো ওহম। 4 মাইনাস কত আছে, 1.275, 1.275 ইন্টু 10⁻³ তাহলে আমার আসতেছে 4 - 0.7, ঠিক আছে, 2.5882। আর এই ভ্যালুটা আসতেছে আমাদের 2.5882 কিলো ওহম। কিলো ওহমে কনভার্ট করে ফেলছি আমরা। এখানে আসবে অনেক, ইন্টু 10⁻³ আসবে, সেটাকে আমরা একবারে কিলো ওহমে কনভার্ট করে ফেলেছি। তো এটা ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেনের সলিউশন। এবার চলুন আমরা 2 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখি।
তো দেখুন আমাদের 2 নাম্বার কোশ্চেনটি বলছে ডায়োড থেকে দেয়া ফাইন্ড I1 and I2 অফ দি ফলোইং সার্কিট। এরকম একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা দেখতে বেশ সিম্পল মনে হলেও এখানে এটা অ্যাকচুয়ালি খুবই ট্রিকি একটা সার্কিট। এই সার্কিটটা আমাদের সলভ করতে হবে। তো কেন এই সার্কিটের এত জটিলতা আমরা একটু দেখি। প্রথমত এই ডায়োডটার উপর ইফেক্ট আছে কোন কোন ভোল্টেজ সোর্সে সেটা আগে দেখি। এই ডায়োডের উপর নিশ্চয়ই এই ভোল্টেজ সোর্সের কোনো ইফেক্ট নাই, কারণ এটার সাথে এই ডায়োড আগে কানেক্টেড আছে। দ্যাট মিনস 3 ভোল্ট আউট। আমাদের এই 5 ভোল্ট এবং এই 5 ভোল্ট এই দুইটার ইফেক্ট আছে এই ডায়োডের উপর। ঠিক আছে, একইভাবে এই ডায়োডের উপর আমার এই সাইডে 3 ভোল্ট এবং এই সাইডে 5 ভোল্টের ইফেক্ট আছে। এই সাইডের কোনো ইফেক্ট নাই, যেহেতু এটার মাঝখানে আরেকটা ডায়োড পড়ে গেছে। তাহলে এখন আমরা ধাপে ধাপে ভাববো কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। তো এখানে দেখেন, এখানে 5 ভোল্ট ডিরেক্ট পাচ্ছে। তো এখানে প্লাসের সাথে মাইনাস কানেক্টেড, আর এই প্লাসের সাথে আবার প্লাস কানেক্টেড, মানে বিপরীত ভাবে দুইটা কানেকশন আছে। এবং এটার ভোল্টেজ 5 ভোল্ট, এটার ভোল্টেজ 5 ভোল্ট ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে এসে 5000 ওহম পার করার পর এই 5000 ওহমের মধ্যে কিছু ড্রপ হবে, বাট পরিমাণে সেটা খুবই কম। কারণ এই কারেন্ট এই 5000 ওহম অনেক হাই রেজিস্ট্যান্স। হাই রেজিস্ট্যান্স মানে ওর ভিতর দিয়ে খুব একটা বেশি কারেন্ট যাবে না। আর কারেন্ট কম যাওয়া মানে এখানে ড্রপও অনেক কম। দ্যাট মিনস আমরা 5 ভোল্ট আর এই 5000 ওহম ছাড়া খুব বেশি হইলে আমরা ধরেন ওই 4.5 ভোল্টের মতো আউটপুট ধরেন পাইলাম, বা আরো কম ধরলাম, 4 ভোল্টই ধরলাম। এইখানে তার মানে এই রেজিস্ট্যান্স পাস করার পর এখানে এসে পাচ্ছে 4 ভোল্ট। ধরে নিলাম আমরা 4 ভোল্টই, এখানে পাচ্ছে 4 ভোল্ট আর এদিক থেকে পাচ্ছে 5 ভোল্ট। বিপরীতভাবে কানেকশন আছে। ঠিক আছে, তাহলে অবশ্যই 5 আর 4-এর ভিতর 5-এর শক্তি বেশি হবে। 5-এর শক্তি যদি বেশি হয় তাহলে এটার ইফেক্ট বেশি কাজ করবে। ঠিক আছে, তো এটার ইফেক্ট যদি বেশি কাজ করে, আলটিমেটলি প্লাসের সাথে মাইনাস কানেক্টেড, মানে এই জিনিসটা কি হয়ে যাবে, শর্ট সার্কিটটা ওপেন সার্কিট। রিভার্স বায়াসে যেহেতু আছে এই জায়গাটা কিন্তু ওপেন হয়ে যাবে। এক কথায় আমি যদি সার্কিটটাকে আমি ইয়ে করি, আমার সার্কিটটা লাইক দাঁড়াবে, এই ডায়োডের জায়গাটা ওপেন আর এখানে যা আছে তাই। তাহলে এক কথায় আমাদের I1 আসবে 0। আমরা ডান সাইডের ডায়োড দেখিই নাই, তার আগে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম I1টা 0। এবার আসেন আমরা ডান সাইডের ডায়োডটা দেখবো। তো 5 ভোল্ট থেকে 5000 ওহম পাস করে আমি ধরলাম 4 ভোল্ট আছে, এদিক থেকে 3 ভোল্ট। তো 3 ভোল্টের প্লাসের সাথে মাইনাস কানেক্টেড, 4 ভোল্টের প্লাসের সাথে আবার প্লাস কানেক্টেড, মানে এইটাও বিপরীতভাবে কানেক্টেড। তাহলে 4 আর 3-এর ভিতর কোনটা শক্তি বেশি? অবশ্যই 4-এর শক্তি বেশি। দ্যাট মিনস আমার 4 ভোল্টে আমার হইতেছে প্লাসের সাথে দেখেন প্লাস কানেক্টেড। দ্যাট মিনস এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর ফরওয়ার্ড বায়াস মানে আমরা জানি যে ওই জায়গাটুকু শর্ট হবে। ঠিক আছে, তো শর্ট করে দিলে আলটিমেটলি আমরা এখানে 3 ভোল্ট পাচ্ছি। এখানে ধরেন যে এটা 5 ভোল্ট, এটা 5000 ওহম। আর এই কারেন্টটাই তো, এদিকের কারেন্টটাই আমাদের I1 I2। তাহলে I2 তো এখন তো এই সাইডের টুকু থাকা যে কথা, না থাকা একই কথা। আলটিমেটলি এটা একটা সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটে কারেন্ট কিভাবে বের করে? সিম্পলি একটা, যেহেতু দুইটা ভোল্টেজ সোর্স আছে, আমরা কেভিএলই অ্যাপ্লাই করি। তো এই পয়েন্ট থেকে ধরেন শুরু করলাম, তাহলে ফার্স্টে পাচ্ছে +3, তারপরে -5 প্লাস 5000 I2 ইকুয়াল টু 0। এখান থেকে যদি I2 হিসাব করি আমাদের আসতেছে, আমরা একটু ক্যালকুলেটরটা ব্যবহার করি, 5 থেকে 3 2 ভাগ 5000, অনেক কম মান, অনেক কম মান, 0.4 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ I1 এর ভ্যালু হবে 0 এবং I2 এর ভ্যালু হবে 0.4 মিলি অ্যাম্পিয়ার। তো এটা ছিল আমাদের 2 নাম্বার কোশ্চেনের সলিউশন। তো চলুন এবার 3 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখি আমরা। তো দেখুন আমাদের পরের কোশ্চেনটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল একটা কোশ্চেন দিছে, যে
draw the structure of fiber optic cable and write the basic components of fiber optic communication system. ঠিক আছে, তো অপটিক্যাল ফাইবারের বেসিক যে স্ট্রাকচারটা সেটাই আমি আঁকানোর চেষ্টা করছি। দেখেন, প্রথমত যে কাজটা করবো, এই যে এরকম একটা কেবলদের মতো দিয়ে দেবো, এটাকে বলা হয় নলের মতো একটা দেখতে একটা কেবল দিয়ে দেবো, এটাকে বলা হয় কোর। সবার প্রথমে যেটা থাকে, তার উপরের লেয়ারে দেখেন আরেকটা সেম আকৃতির একটা দিয়ে দিছি, এবং এটাকে আমরা মেইনলি বলবো ক্ল্যাডিং। ঠিক আছে, এগুলোই বেসিক কম্পোনেন্ট, যে কোর, ক্ল্যাডিং। আর তার উপরে আমাদের দেখেন আরেকটা আছে, সবার লাস্ট লেয়ারে যেটা আছে, এটাকে বলা হবে কাভার, বা যেটা আসলে এই পুরো সিস্টেমটা অপটিক্যাল ফাইবার ফ্রেম রূপে কাজ করে, যেটা ইউজ করা হয় টু প্রোটেক্ট কোর অ্যান্ড ক্লাডিং। অর্থাৎ এর ভিতরে যাতে ধুলাবালি না জমে, এগুলোর কারণে মেইনলি আমাদের এই কাভারটা ইউজ করতে হবে। তো এইগুলো হলো আমাদের বেসিক কম্পোনেন্ট। ঠিক আছে, আর সিগন্যাল অলওয়েজ পাসেস থ্রু কোর, অর্থাৎ কোরের ভিতর দিয়ে মেইনলি সিগন্যালটা পাস হয়, আর তার উপরে লেয়ারে থাকে ক্ল্যাডিং, তার উপরে লেয়ারে থাকে কাভার। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইন্ডেক্সের বাংলাটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। তো এটা যদি N1 হয় এবং ক্ল্যাডিং এর যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা N2 হয়, তাহলে অলওয়েজ N1 গ্রেটার দেন N2 হবে। তো এটাই ছিল এই কোশ্চেনটার সলিউশন। এবার চলুন আমরা 4 নাম্বার কোশ্চেনটা দেখি কি আছে। তো দেখুন, আমাদের 4 নাম্বার কোশ্চেনটি মেইনলি কমিউনিকেশন থেকে দেয়া। 4 নাম্বার যে কোশ্চেনটা আছে, যে ড্র দি অ্যামপ্লিটিউড স্পেকট্রা অফ ডিএসবিএসসি অ্যান্ড এসএসবি মডুলেশন সিগন্যালস অ্যাজিউমিং অ্যান ইন্টেলিজেন্স সিগন্যাল উইথ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ বি হার্স। অর্থাৎ বি হার্সের এটা মেইনলি আমাদের মেসেজ সিগন্যাল দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথমত আগে ইনপুটের ব্যান্ডটা আগে আঁকিয়ে নেই, তারপরে আমরা ডিএসবিএসসি এবং এসএসবিএসসি দুটোই আঁকাবো। তো ইনপুটের ব্যান্ডটা দেখেন, ইনপুটে আমরা ধরে নিলাম এরকম আকৃতির ব্যান্ড বা ট্রায়াঙ্গুলার, যেভাবে খুশি ধরতে পারেন, যেহেতু এখানে আকৃতির কথা কিছু বলে নাই, আমরা যে কোনো টাইপের ব্যান্ডই ধরতে পারি। তো এই অ্যাক্সিসে আমরা রাখলাম ওমেগা। এখন দেখেন, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি বলতে হার্টজে আছে, আর ওমেগা কিন্তু রেডিয়ান পার সেকেন্ড। দ্যাট মিনস ওমেগা থেকে ইয়াতে কনভার্ট, এফ থেকে ওখানে কনভার্ট করতে হলে 2 পাই দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে যদি এখানে এফ নিতাম, তাহলে এখানে লিখতাম এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি জায়গায় বি লিখতাম, কিন্তু এখন লিখতে হবে আমাদের মেইনলি 2 পাই বি। আর এই সাইডে নেগেটিভেরটা তাহলে -2 পাই বি। আর অ্যামপ্লিটিউডটা আমরা ফ্র্যাকশনে আনার জন্য এটাকে 2a ধরে নিচ্ছি, যাতে পরবর্তীতে ডিএসবিএসসি এবং এসএসবিএসসির ক্ষেত্রে ফ্র্যাকশন না আসে। আমরা এই বরাবরই একটা লাইন টানতেছি। এটা ছিল আমাদের মেসেজ সিগন্যাল, এম লিখলাম, এম অফ, আচ্ছা এভাবে লিখি, যেভাবে লিখে সেভাবেই আমরা লিখি, এম অফ ওমেগা। আর এখানে আমরা প্রথমত পাবো হচ্ছে ডিএসবিএসসি যেটা, তাহলে ডিএসবিএসসি পাইতে হইলে এর সাথে অবশ্যই একটা কেরিয়ার সিগন্যাল দিতে হবে। লং ডিস্টেন্সে পাঠানোর জন্য অবশ্যই কেরিয়ার সিগন্যালের প্রয়োজনীয়তা অসীম। কেরিয়ার সিগন্যাল ছাড়া আমরা লং ডিস্টেন্সে কোনো সিগন্যালকে পাঠাইতে পারবো না। তো কেরিয়ার সিগন্যাল হইতেছে হাই ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল। তো হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল যদি এর সাথে অ্যাড হয়, আলটিমেটলি ব্যান্ডটা হাই ফ্রিকোয়েন্সিতে চলে আসে। অর্থাৎ এই ব্যান্ডটা সরে এদিকে চলে আসলো, একইভাবে নেগেটিভ দিকেও ব্যান্ডটা চলে যাবে। আমরা কিন্তু প্রথমত ডিএসবিএসসিটা আঁকাইতেছি। এটা যদি অনেক বড় দিয়ে ফেলছি, এত বড় না, ওইটা অনুযায়ী অর্ধেক হয়ে যাবে, পিক ভ্যালুটা হয়ে যাবে অর্ধেক। পিক ভ্যালুটা দেখেন অর্ধেক হয়ে যাবে, যেটা আমাদের ইকুয়েশন থেকে আমরা বেসিক থিওরিতে এই জিনিসগুলো আলোচনা থাকে, যে ডিএসবিএসসি তে মূল সিগন্যালের অর্ধেক ইয়া পাওয়া যায়। অর্থাৎ এই যে এই ম্যাক্সিমাম ভ্যালুটা হবে, আগে ছিল 2a, এখন হয়ে যাবে a, এবং এই মাঝেরটা হচ্ছে মেইনলি আমাদের ওমেগা সি। বাদ বাকি ভ্যালুগুলো হবে যে এটা হবে ওমেগা সি, তার সাথে জাস্ট মাল্টিপ্লাই প্লাস হবে হচ্ছে 2 পাই বি। ওমেগা সির সাথে 2 পাই বি যোগ হবে, আর এটা হবে
ওমেগা সি মাইনাস 2 পাই বি। ব্যান্ডউইথ আগে ছিল 4 পাই বি, এখনো 4 পাই বি থাকবে ডিএসবিএসসি এর ক্ষেত্রে। এটা আমরা ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার ডিএসবিএসসি বলতে। অর্থাৎ ডাবল সাইড ব্যান্ডের ক্ষেত্রে আমাদের দেখেন আপার সাইড ব্যান্ড, এই যে এই সাইডেরটা আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড দুইটাই উপস্থিত থাকবে। এবং এই সাইডেরটা একইভাবে নেগেটিভ দিকেরটা মাইনাস ওমেগা সি, এটা হবে মাইনাস ওমেগা সি প্লাস 2 পাই বি, আর এটা হবে মাইনাস ওমেগা সি মাইনাস 2 পাই বি। আর এটা হবে, এদিকে হবে ওমেগা, এদিকে আমি এত কিছু না লিখে আমরা ডিএসবিএসসি কার রেসপেক্টে, ওমেগার রেসপেক্টে এইভাবে প্রকাশ করলাম এটাকে। ঠিক আছে, এখন আসবে এসএসবিএসসি। তো এসএসবিএসসির ক্ষেত্রে, এসএসবির ক্ষেত্রে সরি এসএসবির ক্ষেত্রে কিন্তু আমার বলে নাই যে এসএসবি বলতে সিঙ্গেল সাইড ব্যান্ড, অর্থাৎ হয় পজিটিভ আপার সাইড ব্যান্ডটা থাকবে, নয়তো নেগেটিভ লোয়ার সাইড ব্যান্ডটা থাকবে, কিন্তু আমার কিন্তু বলে নাই আপার নাকি লোয়ার। তো এই ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা দেখাইলেই চলবে। আর যদি বলে দিত ইউএসবি দেখান বা এলএসবি দেখান, তখন আপনাকে ওইটাই দেখাইতে হতো। তো আপার হচ্ছে ডান সাইডেরটা, লোয়ার হচ্ছে ডান সাইডেরটা। অর্থাৎ আমরা শুধুমাত্র এই দেখেন এই ডান সাইডেরটা শুধুমাত্র নিচ্ছি, আপারটা নিচ্ছি ডান সাইডেরটা। তাহলে এটা হবে ওমেগা সি, এটা 2 পাই বি, এটা মাইনাস ওমেগা সি মাইনাস ওমেগা সি, এখানে ওমেগা সিটা বাদ পড়ছে, মাইনাস 2 পাই বি। তাহলে আমাদের মেসেজ সিগন্যালের এটা ছিল 2a, এটা অবশ্যই হয়ে যাবে অর্ধেক আগের মতোই। এটারই জাস্ট একটা ডিএসবিএসসি জাস্ট একটা ব্যান্ড দিতে হবে এখানে, আমরা ইউএসবি নিছি এখানে। আর ব্যান্ডউইথটা খেয়াল করে দেখেন, ব্যান্ডউইথটা কিন্তু 2 পাই বি হয়ে গেছে। আগে ছিল মেসেজ সিগন্যালে 4 পাই বি ছিল, আর এটার ক্ষেত্রে কিন্তু 2 পাই বি, অর্থাৎ ব্যান্ডউইথ কিন্তু অর্ধেক হয়ে গেছে এসএসবির ক্ষেত্রে। আর যদি লোয়ার সাইড ব্যান্ড দেখান, তাহলে এই বাম সাইডেরটা নিয়ে একই সিস্টেমে আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো এটা ছিল আমাদের 4 নাম্বার কোশ্চেনের সলিউশন। এবার চলুন আমরা 5 নাম্বার কোশ্চেনটা কি আছে সেটা দেখি। তো দেখুন আমাদের 5 নাম্বার কোশ্চেনটা খুবই সিম্পল একটা কোশ্চেন। ডিটারমাইন ডেল্টা ইকুইভ্যালেন্ট অফ দি নেটওয়ার্ক, এটা অর্থাৎ এটা ডেল্টা ইকুইভ্যালেন্টটা আগাইতে হবে। তো এটা অ্যাকচুয়ালি ওয়াই তে আছে। তো আমরা একটু যদি সার্কিটটা রিড্র করে নেই, দেখেন আমরা সার্কিটটাকে একটু রিড্র করে নিলাম, তাহলে এটাকে ওয়াই এর মতো লাগতেছে। 20 ওহম, এটা কত J20, আর নিচেটা হচ্ছে মাইনাস J160। এখন আমাদের ডেল্টা নেটওয়ার্ক ইকুইভ্যালেন্ট ডেল্টা নেটওয়ার্কটা আঁকাইতে হবে। তো ডেল্টা নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কি হবে আমাদের, এই যে এই জায়গাগুলো আমি ইম্পিডেন্স দিয়ে ভরিয়ে দেব, তাহলেই এটা ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হবে আমাদের এই সাইডের গুলো আমাদের অবশ্যই ডেল্টা নেটওয়ার্ক হবে। এগুলোর ভ্যালু আমি মনে করেন যে Z1 ধরলাম, Z2 এবং Z3। এখন এটার যে ফর্মুলা আছে, জাস্ট ফর্মুলাটাতে বসাইলেই আমাদের কাজ হয়ে যাবে। তো Z1 এর ফর্মুলাটা হচ্ছে আমাদের কি, উপরে হবে দুইটা করে টার্মগুলার যোগফল, সবগুলো দুইটা টার্মের যোগফল। তাহলে 20 ইন্টু J20 প্লাস J20 ইন্টু জায়গার স্বল্পতা। আচ্ছা, এটা আর লাগতেছে না, তো আমরা মুছে দেই কোশ্চেনটা। J20 ইন্টু মাইনাস
জে 160 আর লাস্টে 20 ইন্টু মাইনাস জে 160। আসলে Z1 Z2 Z3 তিনোটারই উপরের ইয়াটা এই সেম জিনিসই হবে, ঠিক আছে। আর নিচে হবে হইতেছে Z1 যখন বের করবেন তার অপোজিট সাইডের রিঅ্যাকট্যান্সটা কত, মাইনাস জে 160, অর্থাৎ এটাকে জাস্ট মাইনাস জে 160 দ্বারা ভাগ করতে হবে। আমরা একটু উপরেরটা একটু হিসাব করে রাখি, যেহেতু তিন ক্ষেত্রে আমাদের লাগবে, তিনটা ভ্যালু বের করার জন্যই আমাদের লাগবে। এটা যদি হিসাব করি আমাদের আসতেছে 20 ইন্টু 20i প্লাস 20i ইন্টু মাইনাস 20 মাইনাস 160i প্লাস 20 ইন্টু মাইনাস 160i। দেখেন উপরের ভ্যালুটা আসতেছে 3200 মাইনাস 2800i, 3200 মাইনাস 2800 জে আর কি, সরি জে 2800, এটা অলওয়েজ উপরে থাকবেই। আর নিচে হচ্ছে জে 160। তাহলে এটাকে আমি যদি 160 দ্বারা 160 জে দ্বারা ভাগ করি আমাদের আসতেছে মাইনাস 17.5, এটা আসতেছে মাইনাস 17.5 মাইনাস জে 20। তো আমাদের Z1 এর জায়গায় দেখেন আমি এটা বসিয়ে দিচ্ছি, মাইনাস 17.5 মাইনাস জে 20। এবার আসেন Z2। তো Z2 এর ক্ষেত্রে উপরেরটা তো সেম, 3200 মাইনাস জে 2800 জে ডিভাইডেড বাই Z2 বের করতে হলে আমার অপোজিট সাইডেরটা 20 ভাগ 20 দেবো জাস্ট। তাহলে 160 মাইনাস জে 140 আর লাস্টেরটা হচ্ছে Z3 হচ্ছে 3200 মাইনাস 2800i ডিভাইডেড বাই এটার অপোজিট সাইডে ভাগ 20i মাইনাস 140 মাইনাস জে 160। আলটিমেটলি ফাইনালি আমি যদি এটাকে ইয়ে করে ফেলি আমাদের ডেল্টাতে কনভার্ট করলে এই মাঝখানে ওয়াইটা লাস্টে কেটে দিব, কেটে দিয়ে কোশ্চেনে যে বিন্দুগুলো ছিল এটা মনে হয় একটা বিন্দু ছিল এ বি এস বা এই টাইপ কিছু একটা, এই তিনটা বিন্দু দিয়ে আঁকায় দিলে এটা দেখেন ডেল্টাতে কনভার্ট হয়ে গেছে টোটালি। ডেল্টা ইকুইভ্যালেন্ট যেহেতু চাইছে আমরা এই দেখেন ডেল্টা ইকুইভ্যালেন্টটা পেয়ে গেছি। তো এবার চলুন আমরা 6 নাম্বার কোশ্চেনটা সমাধান করি। দেখুন আমাদের 6 নাম্বার কোশ্চেনটা মেইনলি দিছে রেজোন্যান্স থেকে, এবং এমন একটা কোশ্চেন এখানে অ্যাকচুয়ালি আপনার রেজোন্যান্সে কোনো ফর্মুলা ইউজ করার প্রয়োজন পড়ে না, জাস্ট রেজোন্যান্সে বেসিকটা কাজে লাগিয়ে ম্যাথটা করা যায়। তো কোশ্চেনটা হচ্ছে সি ইজ বিং ভ্যারিড টু অবটেইন রেজোন্যান্স ইন এ সিরিজ RLC সার্কিট containing R equal to 10 ohm, XL equal to 200 ohm and F equal to 50 hertz. অর্থাৎ এটাই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। If the applied voltage is 100 volt, find voltage drop across capacitor during resonance. সরি, এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কোথাও বলে নাই, আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কাজ করব। তো আমরা প্রথমত সার্কিটটা আগে আঁকিয়ে ফেলি। আমাদের রেজিস্টরের তো চেঞ্জ হবে না, রেজিস্টর হচ্ছে আমাদের কত 10 ওহম, 10 ওহমের রেজিস্ট্যান্স। ইন্ডাক্টর দিয়েই দিছে আমাদের কত যে 200 ওহম, যেহেতু তাহলে রেজোন্যান্স কন্ডিশনে বলছে যেহেতু অবশ্যই আমাদের রেজোন্যান্স কন্ডিশনে
সিরিজ রেজোন্যান্সের জন্য আমাদের এই ভ্যালুটা হইতে হবে -J200। আপনারা সবাই জানেন যে সিরিজ রেজোন্যান্সের সময় শুধুমাত্র রেজিস্টিভ লোডটা কাজ করে, বাদ বাকিটা নিউট্রাল হয়ে যায়। অর্থাৎ J200 আছে, তাহলে -J200 দুইটা যোগ করে আলটিমেটলি ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ বলে কোনো কিছু থাকবে না। দেখুন, আমাদের 7 নাম্বার কোশ্চেনটা অ্যাকচুয়ালি ডট কনভেনশন রুল থেকে দেয়া, খুব বেসিক একটি কোশ্চেন, যে at any instant of time the direction of current flowing through secondary is shown in figure. Indicate the direction of current in the primary at that instant. Also indicate the polarity of the applied voltage and the load voltage at that signal. ঠিক আছে, অর্থাৎ কি কি কম্বিনেশন সম্ভব আমাদের সেই জিনিসগুলো এখানে দেখাইতে হবে। তো তার জন্য দেখেন, আমি প্রথমত ডট কনভেনশনের মাধ্যমে জিনিসটাকে এক্সপ্লেন করে দিচ্ছি যে আমাদের প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড, ফার্স্ট আমি এই দুই জায়গায় ডট, এবং সেই জন্য আমাদের পোলারিটি যদি প্লাস এবং মাইনাস হয়, আর এই সাইডেও আমার প্লাস এবং মাইনাস, তাহলে বাম সাইডে যদি প্লাস থেকে ডটের দিকে কোনো কারেন্ট ঢুকে, এটা তো আপনারা সবাই জানেন যে প্রাইমারিতে এদিকে কারেন্ট হলে সেকেন্ডারিতে এদিকে যাবে। ঠিক আছে, ট্রান্সফরমারের বেসিক থেকে আপনারা জানেন। এবং ডট কনভেনশন যে জিনিসটা বলে যে প্রাইমারিতে যদি প্লাস থেকে ডটের দিকে কোনো কারেন্ট ঢোকে, তাহলে সেকেন্ডারিতে উল্টোটা হবে, অর্থাৎ ডট থেকে প্লাসের দিকে কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ এই দেখেন, ডট থেকে প্লাসের দিকে কারেন্টটাকে আমি বের করে দিব। ঠিক আছে, ভেরি সিম্পল। তো এবার আসেন আমাদের এর পরের কেস। পরের কেসে আমাদের কি, এই ডট দুটো দিয়ে দিলাম আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো আগের বার ছিল আমাদের প্লাস থেকে ডটের দিকে কারেন্ট ঢুকছে, এবার হবে উল্টোটা, অর্থাৎ মাইনাস থেকে ডটের দিকে কারেন্ট ঢুকাবো। ঠিক আছে, তো সেটা যদি করি তাহলে আমরা এক কাজ করি, ডটটাকে এখানে না দিয়ে আমরা নিচের দিকে দিই, তাহলে সুবিধা হয় আমাদের বুঝতে। এখানে ডট দিলাম, তাহলে এই দেখেন মাইনাস থেকে ডটের দিকে কারেন্ট ঢুকাইলাম, তাহলে এই সাইডে আমি কি বলছি, উল্টোটা হবে। অর্থাৎ মাইনাস থেকে ডটের দিকে কারেন্ট ঢুকাইলে আমাদের ডট থেকে মাইনাসের দিকে কারেন্টটা ফ্লো হবে। ঠিক আছে, ডট কনভেনশন রুল অনুযায়ী এটাও আমরা দেখলাম, ডট থেকে মাইনাসের দিকে। এবার আসেন আমাদের থার্ড কেস। তো থার্ড কেসে কি হবে,
যদি পোলারিটি উল্টো থাকে, এই প্লাস মাইনাস সোর্সের আর এদিকে হইতেছে লোডের পোলারিটি যদি উল্টো থাকে অর্থাৎ মাইনাস প্লাস, তাহলে প্লাসের জন্য এখানে ডট হইলে প্লাসের সবচেয়ে কাছের ডট এখানে হবে, কোনাকুনি ডট দুটো হবে। তাহলে একই সিস্টেম দেখেন, প্লাস থেকে ডটের দিকে যদি কোনো কারেন্ট আপনারা এন্টার করান, তাহলে এখানে ডট থেকে প্লাসের দিকে কারেন্ট যাবে। একইভাবে আমরা আরেকটা কি আঁকতে পারি, প্লাস মাইনাস তো আমাদের এই প্লাস মাইনাস মাইনাস প্লাস, সরি এখানে না এখানে। তাহলে এবার মাইনাস থেকে ডটে কারেন্ট এন্টার করব, তাহলে এই সাইডে এখানে হবে ডটটা। তাহলে এই মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট এন্টার করাইলাম, আর এখানে ডট থেকে মাইনাসের দিকে কারেন্ট এন্টার করবে। তো এটা হচ্ছে আমাদের 7 নাম্বার কোশ্চেনের সলিউশন। এবার চলুন আমরা 8 নাম্বার কোশ্চেনটা সলভ করি। দেখুন আমাদের 8 নাম্বার কোশ্চেনটি খুবই সিম্পল একটি কোশ্চেন, জাস্ট যে পার ইউনিটের বেস চেঞ্জ করার যে কোশ্চেনটা ওইটা। The reactance of a generator designated X double prime is given as 0.25 per unit. On the generator's nameplate rating of 18 kV, 500 MVA. The new base for calculation is 18 MVA. Find X double prime on new base. ঠিক আছে, অর্থাৎ বেস চেঞ্জ করার যে বেসিক যে ফর্মুলাটা, একদম সিম্পল ফর্মুলা, ওইটাতে বসায় দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে। তো সেই ফর্মুলাটা আমরা একটু লিখি। X per unit new is equal to X per unit old into কত, S বেস, নিউটা হয় উপরে আর ওল্ডটা হয় আমাদের নিচে, ইন্টু ভি বেস, এখানে আবার উল্টোটা, ওল্ড হয় উপরে আর নিউ হয় নিচে। জাস্ট আপনাদের এই ফর্মুলাটা মুখস্থ আছে কিনা, মনে আছে কিনা, সেটার জন্য মেইনলি এই প্রবলেমটা দিছে। তো এক্স পার ইউনিট ওল্ড ছিল আমাদের কত, পুরোনোটা 0.25, তো 0.25 ইন্টু এস বেস নিউ, নতুন বেস কত সিলেক্ট করতে বলছে, 18 MVA। আর ওল্ড বেস কত ছিল আমাদের, রেটিং কত ছিল, 500 MVA, ইন্টু ভোল্টেজটা আমাদের কত ছিল, দেখেন ভোল্টেজ চেঞ্জ করার কথা কোনো কিছু বলে নাই, ঠিক আছে, অর্থাৎ ওল্ড রেটিং এ যে ভোল্টেজ ছিল আর নিউ ভোল্টেজ অ্যাকচুয়ালি একই, অর্থাৎ 18/18। জাস্ট এখন ক্যালকুলেটর ইউজ করব, ভ্যালুটা আমরা বের করে ফেলবো। 0.25 ইন্টু 18 ডিভাইডেড বাই 500, অনেক কম মান, 0.009, 0.009 পার ইউনিট। তো এটা ছিল আমাদের 8 নাম্বার কোশ্চেনের সলিউশন। এবার চলুন আমরা 9 নাম্বার কোশ্চেনটা সলভ করি। তো দেখুন আমাদের 9 নাম্বার কোশ্চেনটা অ্যাকচুয়ালি বলছে যে ড্র দি ডায়াগ্রাম অফ এ ডিসি মোটর স্টার্টার। ঠিক আছে, তো ডিসি মোটর স্টার্টার এই কোশ্চেনটা প্রায় অনেক মানে থেরেজার বইয়ের খুব কমন একটা ডায়াগ্রাম এটা। এই ডায়াগ্রামটা মেইনলি আমি এখানে দেখেন আঁকিয়েছি, এখানে এই যে প্রত্যেকটা পয়েন্ট আমি মার্ক আপ করেই রেখেছি। এই যে এইগুলাকে বলা হয় স্টার্টিং রেজিস্ট্যান্স, এই যে এইগুলা এই যে লিখেই রাখছি স্টার্টিং রেজিস্ট্যান্স। এখানে হইতেছে এই যে স্টার্টিং হ্যান্ডেল, যেটা দিয়ে আমি রেজিস্ট্যান্সটাকে আপ ডাউন করবো। এটা অটোমেটিক্যালি হবে, টাইম ডিলের মাধ্যমে মেইনলি এই ঘটনাটা ঘটবে অটোমেটিক্যালি। আমাদের মানে রোটর অর্থাৎ আর্মেচার, যতক্ষণ না আর্মেচার আমার রেটেড ইবি যেটা জেনারেটেড যে ভোল্টেজটা যতক্ষণ না ফুললি পাচ্ছে, ততক্ষণ আমাদের মেইনলি এই স্টার্টারটা কাজ করবে, তারপর অটোমেটিক্যালি সিস্টেমটা অফ হয়ে যাবে। এখন কেন আমরা স্টার্টারটা ব্যবহার করব, অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে ডিসি মোটর শুরুর সময়ে আমাদের একদম শুরুতে যখন আমি সুইচ মাত্র অন করব, তখন আমাদের কি ওখানে কোনো আর্মেচারে কোনো ইএমএফ জেনারেট হবে না স্বাভাবিকভাবে, কেবল মাত্র সিস্টেমটা শুরু, আস্তে আস্তে ওখানে এনার্জি স্টোরের মাধ্যমে ওখানে মেইনলি আমাদের ইএমএফটা
তৈরি হবে আস্তে আস্তে। তো শুরুতে যদি কোনো ইএমএফ না পাই, তাহলে শুধুমাত্র টার্মিনাল ভোল্টেজ আমাদের কারেন্ট ইকুয়াল টু কত, অ্যাকচুয়ালি কারেন্ট ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি মাইনাস ইবি ডিভাইডেড বাই আর এ। ঠিক আছে, তো যদি আমরা স্টার্টার ইউজ না করি তাহলে আমাদের ইবি তো জিরো, একদম শুরুতে ইবি জিরো। তাহলে ইবি যদি জিরো হয়, এটা ধরেন যে 220 ভোল্টই ধরলাম, 220 ভোল্ট, আর এটা মনে করেন যে আর এ তো অনেক কম হয়, আর্মেচার রেজিস্ট্যান্স এটা ধরলাম আমাদের 0.05। আমরা মনে করলাম মোটরের যে কারেন্ট রেটিং ক্ষমতা সেটা হইতেছে 200 অ্যাম্পিয়ার। এখন আপনি করেন 220 ভাগ এই 0.005 করেন, তো দেখেন তো কত বড় মান আসে, অনেক বড় মান আসে, যার কারণে আমাদের মোটরটা ড্যামেজ হয়ে যাবে স্টার্টিং কন্ডিশনে। তো স্টার্টিং কন্ডিশনে এই হাই কারেন্টটাকে প্রতিরোধ করার জন্য মেইনলি আমাদের এই স্টার্টিং রেজিস্ট্যান্সটা লাগবে, অর্থাৎ স্টার্টার যেটা। ঠিক আছে, তো তার বিভিন্ন অপশন গুলো আমি করে রেখেছি। এই দেখেন, এটা টার্মিনাল ভোল্টেজ, এই সাইডে টার্মিনাল ভোল্টেজটা আমি দেবো মোটরের, আর বাদ বাকি এগুলা স্প্রিং এগুলা নো ভোল্ট কয়েল, এগুলোর মাধ্যমে মেইনলি আমাদের সার্কিটটা কানেকশন দিতে হবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের 9 নাম্বার কোশ্চেনের সলিউশনটা। এবার চলুন আমরা 10 নাম্বার কোশ্চেনটা সলভ করি। তো দেখুন, আমাদের 10 নাম্বার কোশ্চেনটি অল ডে এফিসিয়েন্সি, ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সি টপিকটা থেকে দেয়া। এ 100 kVA distribution transformer has a maximum efficiency of 98% at 50% full load and unity power factor. The transformer undergoes a daily cycle as follows: load, power factor, load duration. 100 kVA 1 power factor চলে হচ্ছে 8 ঘন্টা, 30 kVA 0.6 পাওয়ার ফ্যাক্টরে চলে 6 ঘন্টা, আর নো লোডে চলে বাদ বাকি যতক্ষণ আছে। ঠিক আছে, তো এখন আমাদের ফাইন্ড অল ডে এফিসিয়েন্সি অফ দি ট্রান্সফরমার। ঠিক আছে, অল ডে এফিসিয়েন্সিটা আমাদের বের করতে হবে। তো প্রথমত আমরা দেখি আমাদের প্রথম কন্ডিশন অনুযায়ী ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পয়েন্টে আমাদের কি কি জিনিস আসতেছে সেটা আমরা দেখি। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য ইটা ইকুয়াল টু আমাদের ইটা হচ্ছে কত, 98%, আর 50% ফুল লোডের জন্য পাওয়া যায়। তাহলে আমরা যদি ফর্মুলাটা ইউজ করি, ইটা 0.98 ইকুয়াল টু আমাদের ফুল লোড কত, 50% ফুল লোড বলছে, তো ফুল লোড হচ্ছে 100 kVA ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অর্থাৎ রেটিং যেটা। তো 100 kVA টা দেখেন আমি উপরে দিলাম, আমাদের নর্মাল যে ফর্মুলাটা, ঠিক আছে, সেটা ইউজ করতেছি 100 ইন্টু 1000। ঠিক আছে, আউটপুট যেটা, তো আউটপুট হচ্ছে 100 ইন্টু 1000 ইন্টু এটা কত, 50% ফুল লোড যেহেতু, তাহলে 0.5 গুণ হবে, ডিভাইডেড বাই আবারও আউটপুট আমি দিলাম 0.5 ইন্টু 100 ইন্টু 1000 প্লাস বাদ বাকিটা হবে লস। বুঝতেই পারতেছেন, এই লসের ভিতর মেইনলি পড়বে কোর লস আর কপার লস, যেটা আমরা আলাদা আলাদা ভাবে বের করব। তো লসটা আমি প্রথমত বের করে নেই, আমাদের কত আসতেছে, আমরা একটু কুইকলি ক্যালকুলেটর ব্যবহার করে রেজাল্টটা আনি। 0.5 ইন্টু 100 ইন্টু 1000। আচ্ছা, এখানে কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর গুণ করি না, কারণ এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলছে। আচ্ছা, এটা আমি দেখাই দিই, ইন্টু 1 আছে, এটা ছিল কেভিএ তে ছিল, কেভিএ থেকে অবশ্যই রিয়েল পাওয়ারে যেতে হবে, তো রিয়েল পাওয়ারের জন্য এস কস্টিটা ব্যবহার করতে হবে। তো কস্টিটা হচ্ছে 1, পাওয়ার ফ্যাক্টর যেহেতু 1, তো এত ভাগ 0.5 ইন্টু 100 ইন্টু 1000, এটা আছে 50,000 ডিভাইডেড বাই 0.98 মাইনাস 0.5 ইন্টু 100 ইন্টু 1000। দেখেন আমাদের লস আসতেছে 1020 আচ্ছা আমরা কিলো ওয়াটে নেই, 1020.4081 আসে, তো এটা আমরা 1.020 এত কিলোওয়াট টোটাল লস, অর্থাৎ কোর লস এবং কপার লসের যে যোগফলটা। তো কোর লস এটা বলছে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি পয়েন্ট, তো ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিটা অ্যাকচুয়ালি কোর লস এবং কপার লসটা সমান আসবে, এটা আপনারা সবাই জানেন। তো ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি পয়েন্ট বলার কারণে আমরা কোর লস এবং কপার লসটা সমান আসবে, দ্যাট মিনস এটা হবে 1.020 ডিভাইডেড বাই 2।
অর্থাৎ আমাদের হিসাব করলে আসে কোর লসটা, আমরা এখান থেকে কোর লসের ভ্যালুটা আমরা পেয়ে যাব 0.5102। কিন্তু এই কপার লসটা কিন্তু 50% লোডের জন্য, এটা হচ্ছে আমাদের 50% লোডের জন্য আমাদের এই 0.5102 কিলোওয়াট কপার লস। কোর লসটা ঠিক আছে, কোর লস আমাদের এটাই আসবে। কোর লস তো কনস্ট্যান্ট একটা লস, এটা সবসময় যে লোডে যেভাবেই থাকুক না কেন সবসময় 0.510 কিলোওয়াট হবে। বাট কপার লসটা চেঞ্জ হবে, কারণ কপার লস আমার লোডের উপর ডিপেন্ড করবে। ফুল লোডের জন্য একরকম, হাফ লোডের জন্য একরকম, 75% লোডের জন্য আরেক রকম। ঠিক আছে, কারণ লোডের উপর কারেন্ট ডিপেন্ড করে। তো সেইটা অনুযায়ী আমাদের এই 0.5 মানে 50% ফুল লোডের জন্য এত, তাহলে আমাদের ফুল লোড কপার লসটা কত হবে সেটা আমাদের দেখতে হবে। তো 0.5 এটার জন্য আপনারা সবাই জানেন যে 0.5 এর উপর স্কোয়ার হবে যত পার্সেন্ট ফুল লোড, ইন্টু পি অফ কপার ফুল লোড। এটা ইকুয়াল টু কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাইছি কত, এই 0.5102। ঠিক আছে, তাহলে এখন আমরা ফুল লোড কপার লসটা হিসাব করব। তো ফুল লোডের জন্য অ্যাকচুয়ালি কপার লসটা কত হবে সেটা আমরা দেখবো এখন। তো ফুল লোডের জন্য দেখি 0.5102 ডিভাইডেড বাই 0.5 এর উপর স্কোয়ার, আমাদের আসতেছে 2.0408 কিলোওয়াট। এখন আমরা ধাপে ধাপে এই ভ্যালুগুলোর সাহায্য নিয়ে আমরা অলরে এফিসিয়েন্সিটা বের করব। তো দেখুন, এখন আমরা আমাদের শুধুমাত্র লাগতেছে পি কপার ফুল লোড এবং পি কোর, এই দুটা ভ্যালু আমাদের লাগবে। আমি এক সাইডে রাখতেছি, এটা পি কোর হচ্ছে আমার 0.5102 কিলোওয়াট, আর পি কপার ফুল লোড কপার লস হচ্ছে আমাদের 2.0408 কিলোওয়াট। আমরা এখন এগুলো মুছে দিয়ে এখন দ্বিতীয় কেস অর্থাৎ অলডে এফিসিয়েন্সিটা বের করব। তো অলডে এফিসিয়েন্সির জন্য আমার কত ঘন্টা কিভাবে চালাইতে হবে সব দিয়েই দিছে। ঠিক আছে, তো এখানে যেহেতু অলডে এফিসিয়েন্সি আওয়ারে দেওয়া, আমরা শক্তিটা কনভার্ট করবো। এটা ছিল পাওয়ার কিলোওয়াট, কিন্তু আমরা এখন কনভার্ট করবো হচ্ছে শক্তিতে। অর্থাৎ আমরা মেইনলি পি আউট ইউজ না করে আমরা ডাব্লিউ আউট প্রথমত বের করতেছি। আউটপুট এনার্জিটা কত হবে, আউটপুট পাওয়ার ছিল আগে, এখন আউটপুট এনার্জি। তো আউটপুট এনার্জিটা কত হয় আমরা দেখি। এখানে 100 কেভিএ লোড চালানো হয়েছে, লোড বলতে তো আউটপুট, এক পাওয়ার ফ্যাক্টর 8 ঘন্টা চালানো হয়েছে। তাহলে পাওয়ার রিয়াল পাওয়ার কনজিউম করতেছে কত, এস কস থিটা মানে 100 ইন্টু 1 কস থিটা। তাহলে রিয়াল পাওয়ার পাইলাম, এবার তার সাথে জাস্ট আওয়ারটা গুণ করলে আমরা কিলোওয়াট আওয়ার পেয়ে যাচ্ছি, ইন্টু 8 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে আবার 6 ঘন্টা চলছে এই 30 কেভিএ লোড, অর্থাৎ 30 কেভিএ ইন্টু এটাকে আমার কনভার্ট করতে হবে পাওয়ার ফ্যাক্টরের মাধ্যমে, আমাদের রিয়াল পাওয়ারে কনভার্ট করলাম, আর এই লোডটা চলছে 6 ঘন্টা। ঠিক আছে, আর বাদ বাকি এটা তো নো লোড, নো লোড মানে তো আমাদের হিসাবেই আসবে না। ঠিক আছে, তো আমাদের ডাব্লিউ আউট তাইলে কত আসতেছে 800, আর এখানে কত আসে আমরা একটু দেখি, 36 180 ইন্টু 0.6 108 মানে 908 কিলোওয়াট আওয়ার। আমাদের এটা কিন্তু আউটপুট পেয়ে গেছি। এখন আমাদের শুধুমাত্র লসটা লাগবে। তো লসের মধ্যে কনস্ট্যান্ট লস হচ্ছে কোর লস। তো কোর লস আমাদের কত হয়, ডাব্লিউ কোর। তো এটা কনস্ট্যান্ট লস আমাদের এত কিলোওয়াট পাওয়ারের 0.5108 ইন্টু, এখন সময় কত নিব, আমরা একটা কমন মিস্টেক করে ফেলি, আমরা এখানে 8 আর 6 14 ঘন্টা এখানে গুণন করে দিই।
যেহেতু আমাদের এই বাদ বাকি সময়টুকু 10 ঘন্টা নো লোডে চলতেছে, আমরা 10 ঘন্টা হিসাব করি না অনেক সময়, কিন্তু এটা টোটালি ভুল। এখানে 24 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। একমাত্র কোর লসের ক্ষেত্রে নো লোডে চললেও সেটা ক্যালকুলেট হবে, কারণ নো লোডের ক্ষেত্রেও কিন্তু আমরা কোর লস পাই। ঠিক আছে, আমাদের যদি ট্রান্সফরমার নো লোড থাকে, অর্থাৎ লোড সাইড যদি থাকে, এই সাইড তো এই যে ম্যাগনেটাইজিং সাইড তো আমাদের থাকতেছেই আলটিমেটলি, নো লোডে থাকুক, ওটা তো ভোল্টেজ নিচ্ছেই ঠিকই। তাহলে কি আমাদের ওই ওই সাইডটা অবশ্যই হিসাব করতে হবে। নো লোডের মাধ্যমে মেইনলি কোর লসটা হিসাব করে। দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু 14 ইউজ করলে ভুল হবে, আমাদের কিন্তু এখানে ইউজ করতে হবে অবশ্যই 24। ঠিক আছে, তাহলে 0.510 ইন্টু 24, 12.2448 এত কিলোওয়াট আওয়ার। আমরা হিসাব করছি কোর লস। এবার আসেন কপার লস, ডাব্লিউ কপার। তো কপারটা খেয়াল করে দেখেন, আমাদের ফুল লোড কপার লস হচ্ছে 2.0408। প্রথম লোডটা আছে 100 কেভিএ, রেটিংও 100 কেভিএ, তার মানে এটা তো ফুল লোড, এক পাওয়ার ফ্যাক্টর 8 ঘন্টা চলছে। তাহলে প্রথম অংশের জন্য আমাদের ফুল লোড কপার লস হচ্ছে 2.0408, যা আছে তাই। এর সাথে এটা কত ঘন্টা চলছে? 8 ঘন্টা চলছে, তাহলে এত ইন্টু 8 প্লাস। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আর ফুল লোড নাই, 30 কেভিএ, আর এখানে আছে 100 কেভিএ। তাহলে কত পার্সেন্ট ফুল লোডে আছে? 30/100, এত পার্সেন্ট লোডে আছে না? ঠিক আছে, তো এর উপর স্কোয়ার হয়। আমরা সবাই জানি যে কপার লসের ক্ষেত্রে এই ভ্যালুটা কত পার্সেন্ট লোড তার উপর স্কোয়ার হয়। যেহেতু পি ইকুয়াল টু আই স্কোয়ার, আর আই হয়ে যায় আমাদের 30%, তাহলে তার উপর স্কোয়ার হলে আলটিমেটলি স্কোয়ারটা থেকে যায়। ইন্টু আমাদের ফুল লোড কপার লস কত? এই 2.0408 ইন্টু আমাদের কত ঘন্টা চলছে? 6 ঘন্টা চলছে। তাহলে এই যে এই দুটা ভ্যালু এখন যোগ করলেই আমরা ডাব্লিউ কপার পেয়ে যাব। তো আমরা একটু যোগ করে ফেলি, 2.0408 ইন্টু, আচ্ছা 0.3 এর উপর স্কোয়ার, 0408 ইন্টু 8। ক্যালকুলেশন ভুল করলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। অনেক ক্যালকুলেশন করতে হয়, অনেক সময় ভুল হয়ে যায়। 17.4284। আমাদের অনলি এফিসিয়েন্সি বের করা সব ডাটাই আমরা কিলোওয়াট আওয়ারে বের করে ফেলেছি। এখন জাস্ট অনলি এফিসিয়েন্সির জন্য আমাদের নর্মাল যে ফর্মুলাটা, এটা ইকুয়াল টু ডাব্লিউ আউট ডিভাইডেড বাই ডাব্লিউ আউট প্লাস ডাব্লিউ কোর প্লাস ডাব্লিউ কপার। এই বসিয়ে দেবো, সবগুলো ভ্যালু আমাদের আছে। আমরা একটু ভ্যালুটা বসিয়ে দেখি কত আসে। 12.2448 প্লাস 908, 908 ডিভাইডেড বাই 96.835% হাই এফিসিয়েন্সি। আর 3.5%। ঠিক আছে, তো এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তো চলুন এবার আমরা 11 নম্বর প্রবলেমটা সলভ করি, কি আছে। তো দেখুন আমাদের 11 নম্বর প্রবলেমটা খুব সিম্পল একটি প্রবলেম দিয়েছে, ইন্ডাকশন মোটর রিলেটেড। The rotor copper loss of a three-phase induction motor is 300 watt for a slip of 4.5% slip. Calculate the electrical power converted to mechanical power. অর্থাৎ জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবো, P2 বা P এয়ার গ্যাপ, P কপার is to P converted is equal to 1:S:1 - S। আপনাদের সবার পরিচিত এই ফর্মুলাটা ব্যবহার করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো তার ভিতর আমাদের কপার লস দেয়া আছে, কনভার্টেডটা চাইছে, অর্থাৎ এটা ভাগ এটা করবো। তাহলে P কনভার্টেড বাই P কপার কত আসতেছে? 1 - S ডিভাইডেড বাই S। তাহলে P কনভার্টেড, P কপার কত? 300 ওয়াট।
1 মাইনাস এস কত? 4.5%। 4.5 বাই 100, 4.5 বাই 100। জাস্ট হিসাব করব, ক্যালকুলেটরের মাধ্যমে আমি হিসাব করে ফেলতেছি। এটা কত আসে দেখি। ইন্টু 300, 6366 ওটা কি ওয়াটে ছিল? হ্যাঁ, তাহলে 6366.667 এত ওয়াট। চাইলে কিলো ওয়াটে কনভার্ট করেও অ্যান্সারটা লিখতে পারেন। তো এই তো সিম্পল। আপনাদের ফর্মুলাটা মনে আছে কিনা তার জন্য এই কোশ্চেনটা দিছে। তো এবার চলুন আমরা 12 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখি। তো দেখুন, আমাদের পরের কোশ্চেনটা বলছে হোয়াট আর দি নো লোড লসেস অফ ট্রান্সফরমার। তো নো লোড কন্ডিশনে আমি অ্যান্সার লিখেই রেখেছি যে আয়রন লস হয়। আয়রন লস হচ্ছে আয়রন লসের মধ্যে হিস্টেরেসিস লস এবং ইডি কারেন্ট লস, আর কপার লস খুবই অল্প পরিমাণে হয় কারণ প্রাইমারি ওয়াইন্ডিং এর কারণে। ঠিক আছে, তো আপনার সার্কিটটা দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি নো লোড অবস্থায় এই প্রাইমারি রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স এই কয়েলটা যেটা, আচ্ছা এই কয়েলটাকে আমরা এভাবে লিখি, ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা সেটা আমি আঁকিয়ে ফেলছি। তো দেখুন আমাদের এরকম ছিল ট্রান্সফরমারের সার্কিটটা। তো এখন আমি কি করব, আমাদের সেকেন্ডারিতেও রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স এগুলো আছে। আচ্ছা, আমার নিচের অংশটা কাটা পড়ে গেছে, আমি খেয়াল করি নাই, দুঃখিত আমি। আচ্ছা, আমি আরেকবার এইখান থেকে আঁকছি। এই এখন আশা করি আসছে। হ্যাঁ, তো দেখুন আমাদের এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা। তো সেকেন্ডারিতেও আমাদের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স আছে, বাট নো লোড বলছে, অর্থাৎ এই সাইডটা ওপেন। তো ওপেন যদি হয় সেকেন্ডারি সাইড টোটালি আমি ওপেন করে দিলেও আমার কিন্তু সার্কিট কিন্তু কমপ্লিট আছে। দ্যাট মিনস আমার কারেন্ট কিন্তু এই সার্কিটের ভিতর দিয়ে আছে, নো লোড কারেন্ট কিন্তু আছে। আর নো লোড কারেন্ট যদি থাকে সেই কারেন্ট কি আমাদের এই প্রাইমারি রেজিস্ট্যান্সের সাথে মাল্টিপ্লাই হলেই তো আমার কি হবে, আই স্কোয়ার আর করলেই তো আমার কপার লস পাবো না। সেই জন্যই বলা হয়েছে যে নো লোড অবস্থায় আমার কপার লসও থাকবে, বাট ভেরি স্মল অ্যামাউন্ট। আর কারণ কারেন্টই কম, অনেক কম। আর আয়রন লস তো আমার হিস্টেরেসিস লস, ডিডি কারেন্ট লস এটা তো থাকবেই, কারণ এই যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং এটার নাম কি, আচ্ছা কোর লস কম্পোনেন্ট, যেটা এগুলো থাকার কারণে আমাদের মেইনলি এখানে হিস্টেরেসিস এবং ইডি কারেন্ট লসটাও থাকবে। তো এগুলোই ছিল আমাদের নো লোড লসেস অফ ট্রান্সফরমার। তো চলুন এবার আমরা 13 নম্বর কোশ্চেনটা সলভ করি। দেখুন আমাদের পরবর্তী কোশ্চেনটি 13 নাম্বারটি আসলে ওই আলেকজান্ডার সাদিকুর চ্যাপ্টার 11 থেকে মেইনলি, চ্যাপ্টার 11 না 12, 3 ফেজ সার্কিট থেকে মেইনলি দেয়া। অর্থাৎ 3 ফেজ লাইন ভোল্টেজ অফ 400 ভোল্ট আর ইমপ্রেসড অন ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোড having 10 ohm resistances and 10 ohm inductive reactances in series in each phase. Find line current and total power. আমরা চিত্র আঁকিয়ে নেব। আমাদের ডেল্টা কানেক্টেড লোড বলছে, তাহলে এই ডেল্টা কানেক্টেড লোড দেখেন দিয়ে দিলাম। আর লোডটা বলছে ব্যালেন্সড, তার মানে একটা ফেজের আমি ইয়া পাইলে বাদ বাকিগুলো আমরা পেয়ে যাব। তো আমাদের দেখেন এটা লাইন কারেন্ট আর এটা ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট গুলো এটা এ বি সি, আর প্রতিটা রিঅ্যাকট্যান্স কত, 10 প্লাস 10 আই, 10 প্লাস 10 জে, সরি, প্রতিটা ফেজেই আমার রিঅ্যাকট্যান্স এত করে। এখন এদিক দিয়ে আসবে আই এ বি কারেন্ট, আমাদের লাগবে লাইন কারেন্ট। আর এদিকে আসবে আইসিএ কারেন্ট। তো দেখেন আমরা আইএবি কারেন্টটা কি বের করতে পারি না? আমাদের এই জায়গার ভোল্টেজ দেয়া আছে ভিএবি 400 ভোল্ট যেহেতু বলছে লাইন ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজটাকে আমরা ধরে নিচ্ছি ভিএবি, আমরা ধরে নিলাম 400, কিছু না বলে নাই ফেজের কথা, দ্যাট মিন্স ওটা আমরা 0 ডিগ্রি ধরে নিব।
আর আমাদের জেড এবি হচ্ছে 10 প্লাস J10। তাহলে সিম্পলি আমরা আইএবি ভিএবি ভাগ জেড এবি করলে আমরা আইএবিটা পেয়ে যাব। তো আমরা একটু ভাগ করে ফেলি, 400 ভাগ 10 প্লাস 10 আই 20 মাইনাস J10। আচ্ছা, এটাকে আমরা ফর্মে নেই, আর থিটা ফর্মে নিলে, আচ্ছা দুটো মানে আমরা লিখে রাখি, 20 মাইনাস J20 ছিল, আর কারেন্টের ইয়েতে নিলে 28.284 অ্যাঙ্গেল মাইনাস 45 ডিগ্রি। এখন যেহেতু এটা ব্যালেন্স লোড বলছে, তাহলে আইবিসি আইসিএও আমরা পেয়ে যাব। তো আইএবি এবং আইবিসি এবং আইসিএ কিছু না বললে আমরা পজিটিভ সিকোয়েন্স ধরে নিব। তো পজিটিভ সিকোয়েন্সে আইএবির পর আইবিসিটা আসে 120 ডিগ্রি ল্যাগে, অর্থাৎ -45 মাইনাস 120, তাহলে কত হয়? -165 ডিগ্রি। আর আইসিএটা আসে 120 ডিগ্রি লিডে, অর্থাৎ -45 ডিগ্রির সাথে 120 ডিগ্রি যোগ করলে 120 মাইনাস 45 75 ডিগ্রি পেয়ে গেছি আইসিএ। কিন্তু আমার লাগবে লাইন কারেন্ট, এগুলো সব ফেজ কারেন্ট পাইছি। তো লাইন কারেন্টের জন্য তো সিম্পলি একটা কেভিএল ইউজ করলেই, কেসিএল ইউজ করলেই হয়ে যাচ্ছে। আমাদের আইএ লাইন কারেন্ট যেটা, আইএ ইকুয়াল টু আমার আসতেছে, তাহলে কত দেখেন, কেসিএল যদি অ্যাপ্লাই করেন, আইএ ঢুকতেছে, আইসিএ ঢুকতেছে, আর আইএবিটা বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কেসিএল ফেললে একবারে আইএবি মাইনাস আইসিএ। তাহলে আইএবি থেকে যদি আইসিএটা আমরা মাইনাস করে ফেলি, আমাদের আসতেছে আইএবি থেকে আইসিএটা মাইনাস করলে অ্যাকচুয়ালি আসতেছে 28.284। আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করতেছি। (48.989 অ্যাঙ্গেল -75 ডিগ্রি। 48.989 অ্যাঙ্গেল -75 ডিগ্রি। তো একইভাবে আমরা আইবি এবং আইসিও বের করে ফেলি। আইএ যেহেতু পাইলামই, আমাদের আইবি আসতেছে, তাহলে যেহেতু ব্যালেন্স ধরে দিছি, আমাদের পরেরটা 120 ডিগ্রি ল্যাগে, অর্থাৎ -75 থেকে 120 বাদ দিলে, -75 থেকে 120 বাদ দিলে অ্যাকচুয়ালি -195 হয়, যেটা 180 ডিগ্রি উপরে চলে যায়। সো আমরা এক কাজ করি, -120 ডিগ্রি না করে 240 ডিগ্রি প্লাস করে দিই, 165 ডিগ্রি। তাহলে আইবি আসতেছে 165 ডিগ্রি, আর আইসি আমাদের আসতেছে -75 সাথে 120 ডিগ্রি যোগ, তাহলে 120 মাইনাস 75 45 ডিগ্রি। 48.289 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। ঠিক আছে, আমরা লাইন কারেন্ট গুলো বের করে ফেলছি। এখন আমাদের টোটাল পাওয়ার অর্থাৎ কমপ্লেক্স পাওয়ারটা আমরা দেখি আমাদের কত আসে। তো কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু, কমপ্লেক্স পাওয়ারটা আমরা একটু অন্য কালার দিয়ে লিখি। কমপ্লেক্স পাওয়ার হচ্ছে এস ইকুয়াল টু, যেহেতু 3 ফেজ আমরা 3 দিয়ে প্রকাশ করলাম, তো 3 ইন্টু প্রতিটা ফেজে আমাদের ভোল্টেজ হচ্ছে ভিএবি করে, আর প্রতিটা ফেজে কারেন্ট হচ্ছে আমাদের আইএবি। ডেল্টার ক্ষেত্রে আমরা দেখছি, তো এই দুইটা জাস্ট আইএবি জাস্ট কনজুগেট নিয়ে নিয়ে আমাদের ভিএবি ছিল হচ্ছে 400 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আইএবি এই যে 20 মাইনাস J20। তো এটাতে জাস্ট আমরা ভ্যালুটা বসিয়ে দেব। তো 400 ইন্টু 3 ইন্টু আইএবি হচ্ছে 20 মাইনাস J20, তার কনজুগেট নিলে 20 প্লাস 20 আই, 24,000 প্লাস J 24,000।
কিসে লেখে এটা? ভোল্ট অ্যাম্পিয়ারে। ঠিক আছে, অর্থাৎ আমাদের রিয়েল পাওয়ার হবে 24,000 ওয়াট, রিয়াক্টিভ পাওয়ার হবে 24,000 ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই তো কোশ্চেনে তো এতটুকুই চাইছিল। তো চলুন এবার আমরা 14 নাম্বার কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেনটা সলভ করি। তো দেখুন আমাদের সবার শেষ কোশ্চেন এটি, 14 নাম্বার। ইন এ 33 kV bus, the voltage is 1 per unit. In a baseline voltage of 33 kV, if a LLLG fault occurs at this bus, the fault current flowing to the fault is 30 kiloampere. The three-phase base MVA is 100 megavolt ampere. What is the Thevenin's equivalent impedance seen looking to the network from the bus? ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা অ্যাকচুয়ালি কোন টাইপের ফল্ট এখানে ঘটছে। তো আমরা একটা কমন মিস্টেক করে ফেলি যে এটাকে বলে ফেলি যে এলএলজি ফল্ট। এলএলজি ফল্ট কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্ট, কিন্তু খেয়াল করে দেখেন এটা কিন্তু এলএলজি না, ডাবল লাইন টু গ্রাউন্ড না, এলএলএলজি। এলএলএলজি তিনটাই লাইন যে ইয়াতে থাকে সেটাকে কখনোই আনসিমেট্রিক্যাল বলবো না, এটা অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল ফল্ট। বা মনে করেন এলএলএল তিনটা লাইন শুধু শর্ট করা, সেটাকেও আমরা বলবো সিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, তিনটা লাইনই যেখানে থাকবে সেখানে অবশ্যই হবে সিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, আর এলএলজি ফল্ট কিন্তু টোটালি আনসিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, কারণ ওখানে দুইটা লাইন থাকে। তো এটা আমাদের সিমেট্রিক্যাল ফল্টের একটা প্রবলেম, এটা ফার্স্ট অফ অল আমি আইডেন্টিফাই করলাম। এবার আমাদের যে ডাটা দিচ্ছে সেই ডাটা অনুযায়ী ধাপে ধাপে আমি কাজ করব। তো দেখেন প্রথমত আমাদের ভোল্টেজের পার ইউনিট ভ্যালুটা দিচ্ছে। তো ভোল্টেজের পার ইউনিট ভ্যালুটা আমাদের 1 পার ইউনিট। ফাইন, ভোল্টেজের বেস ভ্যালুও এটাই 33 কেভি বাস, দ্যাট মিন্স ভি বেস আমাদের 33 কেভি। আর হচ্ছে এস বেস আমাদের দেয়া আছে মনে হয় লাস্ট লাইনে, না এই লাইনে, এই যে 100 এমভি। ফাইন, আর কি দেয়া আছে আমাদের 33 কেভি, এটাও নিছি এটাও নিছি। এই যে 30 কিলো অ্যাম্পিয়ার, এটা বলছে কি দ্য ফল্ট কারেন্ট দেয়াই আছে এখানে, অর্থাৎ আইএফ অ্যাকচুয়াল ভ্যালু, কোনো বেস টেস্ট না, অ্যাকচুয়াল ভ্যালু আমাদের দেয়া আছে হইলো 30 কিলো অ্যাম্পিয়ার মানে 30,000 অ্যাম্পিয়ার। অ্যাকচুয়াল ভ্যালুটা আমাদের দেয়া আছে। এখন আমরা এই যে এগুলোর সাহায্যে, যেহেতু আইএফ এর অ্যাকচুয়াল ভ্যালু দেয়া আছে, আইএফ এর পার ইউনিট ভ্যালুটা আমি বেস ভ্যালু পাইলেই আমরা পেয়ে যাব। তো বেস ভ্যালুটা আমাদের কত আসে দেখি। আই বেস ইকুয়াল টু আমাদের কি এস বেস বাই √3 ইন্টু ভি বেস। ঠিক আছে, তো আমাদের কত আসে একটু দেখি। আই বেস এর ভ্যালুটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করতেছি। এস বেস হচ্ছে আমাদের 100 ইন্টু 10⁶, যেহেতু মেগাভোল্ট অ্যাম্পিয়ারে আছে, ভাগ √3 ভাগ 33,000, 1749 546 54627 পুরোটাই ইউজ করি, ভালো মান আসবে এত অ্যাম্পিয়ার। তাহলে আইএফ এর অ্যাকচুয়াল ভ্যালু, আই এর বেস ভ্যালু, তাহলে আমরা আইএফ এর পার ইউনিট ভ্যালুটা পেয়ে যাবো এখান থেকে। আইএফ এর পার ইউনিট ভ্যালুটা কত আসতেছে, তাহলে জাস্ট কি করতে হবে আমাদের, পার ইউনিটের জন্য অ্যাকচুয়াল ভ্যালুকে বেস ভ্যালু দিয়ে ভাগ করলেই হবে। আপনারা সবাই জানেন এটা পার ইউনিটের বেসিক ফর্মুলা। তো সেটাতে যদি আমরা ফেলি, আমাদের অ্যাকচুয়াল ভ্যালু 30,000 ভাগ অ্যান্স 17.1473 পার ইউনিট। এখন আইএফ এর পার ইউনিট ভ্যালু পাইছি, ভি এর পার ইউনিট ভ্যালুটা জানা আছে, বাস বারের ভোল্টেজ, তাহলে আমরা কি ফল্ট ইম্পিডেন্স জেডএফটা পেয়ে যাবো এখান থেকে। ফল্ট ইম্পিডেন্স এটা জাস্ট নর্মালি ভি পার ইউনিট ডিভাইডেড বাই আইএফ পার ইউনিট। হিসাব করলে ওইটা দ্বারা এটাকে ভাগ করলে 1 বাই, এভাবেই রেখে দিই 1 বাই 17.1473 পার ইউনিট পেয়ে গেছি। বাট
জেড এফ এর পার ইউনিট ভ্যালু পাইছি, কিন্তু জেড এর অ্যাকচুয়াল ভ্যালু লাগবে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। দ্যাট মিনস আমাদের জেড বেস এখন বের করতে হবে। তাহলে আমরা এই যে এখান থেকে আমরা জেড বেসটা বের করি। জেড বেসের জন্য আমাদের ফর্মুলা কি ছিল, এটা আমাদের মুছে ফেলে দেই। তো জেড বেসের ফর্মুলা বাইর করতে এটা আসলে বাসবারটা ওয়াই তে কানেক্টেড না লোডতে জেলটাতে কানেক্টেড, এটা বলে দেওয়া থাকে, কিন্তু এখানে কিছুই বলে নাই। কিছু না বললে আমরা ওয়াই ধরে নেবো। এমনিতেই এটা বুঝতেইছেন, বাস বলতে ট্রান্সমিশন লাইনের এক প্রসেস, ট্রান্সমিশন লাইন নর্মালি থাকে ওয়াই তে। দ্যাট মিনস আমরা ওয়াই তে ধরে যদি হিসাব করি, আমাদের ফর্মুলা কি আসে, কেভির উপর স্কোয়ার, কেভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এমবিএ বেস। ঠিক আছে, এটা একটু শর্টকাটে মারছি, আপনারা চাইলে ইউনিট টোটালি কনভার্ট করেও করতে পারেন। তো আমাদের কেভির বেসের উপর স্কোয়ার মানে 33-এর উপর স্কোয়ার ভাগ 100, একবারে করছি 10.89। এটা বেস মানে ওহম। তাহলে বেসও পেয়ে গেছি, এবার আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা লাগবে। তো যেহেতু ওখানে যেভাবে বলছে ওই অনুযায়ী আমরা নিচ্ছি, থেভেনিন ইকুইভ্যালেন্ট বলছে, তাহলে জেড ইকুইভ্যালেন্টই ধরলাম, বা আপনার জেড এফ লিখলেও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আপনার যেটা মন চায় সেটাই লিখেন। তো অ্যাকচুয়াল ভ্যালুটা আমাদের পার ইউনিটের সাথে অবশ্যই বেস ভ্যালুটা কি করে দিতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এই 10.89 ইন্টু 1/17.143, তাহলে ভাগ 17.143, এটা ভাগ করে দিলে আমাদের 0.65 আসে। তাহলে এটাই হবে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা। থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা হচ্ছে আমাদের মনে করেন 0.65 ওহম। তো এই তো ছিল আমাদের 2014 পিজিসিবি 2014 সালের কোশ্চেনের টোটাল সলিউশন। তো এরপরে আর একটা সাল আছে 2011 সালের কোশ্চেনটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে নেক্সট দিনেই হয়তো আপনারা পেয়ে যাবেন, আগামীকালকেই হয়তো পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।